দুবাইতে কখনোই ফিরতে পারবো না, আমাকে রেড লাইন ব্ল্যাক লাইন দুটাই রাখা হয়েছে। রেমিটেন্স শাটডাউনের ব্যাপারে অবশ্যই আমরা ত্যাগ স্বীকার করেছি। আমরা যারা মুদ্রার ওই পিঠে ছিলাম, যারা আজকে আমাদের চাকরি ব্যবসা সবকিছু নিয়ে আমরা পরিবার নিয়ে ভালো ছিলাম, একটা পরিধি ছিল আমাদের ভবিষ্যৎ জীবনে, একটা উজ্জ্বল একটা সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম আমাদের ছিল। আজকে কোটা বিরোধী আন্দোলনে আমরা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যখন গণঅভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য রেমিটেন্স শাটডাউনের পাশাপাশি আমরা যারা আন্দোলন করেছে ভাইয়েরা, তারা যখন ভূমিকায় ছিলাম, তাদের সাথে যারা ওই সময়কার এই আওয়ামী লীগের দূষর বিএম জামাল সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি মোহাম্মদ রাফসাজারি, যেটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে আমি একটু বলি যে বাংলাদেশে যখন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে আমার ভাই বোনরা যখন আপনার এই শহীদ মিনার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যখন তারা আন্দোলনরত রয়েছে, তখন কিন্তু ওই তৎকালীন স্বৈরাচার সরকার কিন্তু তাদের বিষয়টা ভ্রুক্ষেপ করেনি, তাদের বিষয়টা কর্ণপাত করেনি। পরবর্তীতে যখন তারা সেই আন্দোলনকে ব্যারিকেডে পরিণত করলো, ব্যারিকেড দিয়ে তারা যে আন্দোলনটা করলো, সেই আন্দোলনে যখন 16 তারিখ আমাদের যে আবু সাহেদ ভাই তিনাকে শহীদ করা হইলো, ওই দিনের পর থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেইটা কিন্তু ওই অবধি সীমাবদ্ধ ছিল না। আমরা পুরো একটা জাতির দলমত নির্বিশেষে এবং আমরা যারা 1.5 কোটি প্রবাসী, তারা কিন্তু আমাদের অগ্নিঝরা সেই অবস্থান, আমাদের সেই অবস্থান আমরা প্রকাশ করি। কারণ এই সম্মেলন তারা পরবর্তীতে যে চাইলো, প্রথম দিন 2 জন, পরে 6 জন, তারপরে 13 জন, তারপরে ব্ল্যাক আউট করে দেশ, তারপরে তাদের এই মানে সংলাপের আর কোনো প্রয়োজনীয়তাই যাতে ফিল করে না, তাহলে সেটাকে আমরা গণঅভ্যুত্থানের রূপ দিয়ে কিন্তু প্রত্যেকের সমন্বয় ভূমিকা আমাদের ছিল। আমরা যখন ওই সময় দেশ ব্ল্যাক আউটে, তখন আমি সহ আমরা আমাদের সালাউদ্দিন ভাই প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ব্যানারে আমরা ফেস দ্য পিপলে প্রোগ্রাম করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল। তার আগে আমরা কিন্তু 17 তারিখ আমাদের 10টা কেন্দ্রীয় কমিটি, 10টা দেশের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটা নেতা কর্মী মিলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না। সেইটার ভিত্তিতে আমরা কিন্তু 19 তারিখ ফেস দ্য পিপল ওই সময় অনন্য ভূমিকায় ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো ব্ল্যাক আউট এই টাইমে তখন আমার ভাই বোনদেরকে পাখির মতো মারা হচ্ছে, আবার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। প্রত্যেকটা প্রবাসীরা আমরা কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফেসবুকে স্ক্রলিংয়ের পিরিয়ডটা পার করেছি। তখন যখন আমরা এই যে ফেস দ্য পিপলে যখন রেমিটেন্স শাটডাউনের ব্যাপার সহ এই যে তাদের দুর্নীতির বিস্তারিত আলোচনা এবং কোটা ইস্যুতে কেন তাদের কোটা প্রয়োজন, এই বিষয়টা নিয়ে যখন আমরা আমাদের অনন্য ভূমিকায় আমরা আমাদের সোচ্চার হয়ে আমাদের কথাগুলো বলি, তখন এই যে বাংলাদেশের দুবাইয়ে এই যে কনসুলেট জেনারেল বাংলাদেশ দূতাবাসের, তিনি হচ্ছে আমাদের পূর্ব পরিচিত, আমাদেরকেও তিনি চিনে থাকেন, তিনি চিনে যে মানে আমাদের পরিচিত। এই কারণে আমরা প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করেছি, তারা এসেছে। সেই সুবাদে যখন দেশের বিরুদ্ধে তাদের অবস্থানের বিরুদ্ধে আমরা যখন শক্তিশালী অবস্থান নিই, তারা কিন্তু এই বিষয়টা তাদের বিপক্ষ শক্তি হিসেবে আমাদেরকে আখ্যায়িত করে। এবং আমরা কিন্তু এই যে রেমিটেন্স শাটডাউনে যে যারা আন্দোলনরত ছিল তাদের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল না। আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউনে আন্দোলনে মাঠে ছিলাম না, কিন্তু রেমিটেন্স শাটডাউনের ডাকের পাশাপাশি তাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, এইটার কারণে বিএম জামাল স্পেশালি আমাদেরকে পূর্ব পরিচিত হওয়ার কারণে সিআইডির কাছে আমাদের তালিকা দেয়। ওইখানে তিনি স্পষ্টই ওই সময়কার তার বক্তব্য ছিল, আমি যে মূল বিষয় বলি, সে আমাদেরকে বলে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা জঙ্গি মনোভাবাপন্ন, আমরা যারা এখানে মানে মানে জেলবন্দি হয়েছি তাদের ব্যাপারে সরকার কোনো দায় নিবে না, এবং 57 জন প্রবাসী সহ কতিপয় ব্যক্তিবর্গ যাদের দ্বারা এরা প্রভাবিত, এদের সহ কাউকে আমি চিনি না। এই যে কথাগুলো আমাদেরকে বলে আমাদেরকে কোনো রকম কোনো সাপোর্ট না দিয়ে বরঞ্চ শূন্য হাতে আমাদেরকে খালি মানে পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে সর্বগুরুত্ব দিয়ে একটা বিষয় আমি দাবি রাখতে চাই যে আমরা যারা মুদ্রার ওই পিঠে ছিলাম, যারা আজকে আমাদের চাকরি ব্যবসা সবকিছু নিয়ে আমরা পরিবার নিয়ে ভালো ছিলাম, একটা পরিধি ছিল আমাদের ভবিষ্যৎ জীবনে, একটা উজ্জ্বল একটা সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম আমাদের ছিল। আজকে কোটা বিরোধী আন্দোলনে আমরা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যখন গণঅভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য রেমিটেন্স শাটডাউনের পাশাপাশি আমরা যারা আন্দোলন করেছে ভাইয়েরা, তারা যখন ভূমিকায় ছিলাম, তাদের সাথে যারা ওই সময়কার এই আওয়ামী লীগের দূষর বিএম জামাল সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমার সর্বপ্রথম এবং সর্বোচ্চ দাবি। আর এই বিষয়টা নিরপেক্ষ নির্বাচন, আমি জাতির সামনে এই বিএম জামাল সহ তখনকার সম্পৃক্ত ব্যক্তিদের ব্যাপারে যে অভিযোগ করছি, এইটা যদি মিথ্যা হয়, এটা যদি অপবাদ হয়, তাহলে জাতির সামনে প্রকাশ্যে আমি স্বীকার করে নিচ্ছি। তদন্ত সাপেক্ষে আমার ভুল যদি হয় বা আমি যদি মিথ্যা দায়ের করে থাকি, তবে আমাকে যা শাস্তি দিবে তা আমি মেনে নিব।
আমি মেনে নিতে প্রস্তুত। আমি যখন বাংলাদেশে শূন্য হাতে চলে আসি, আমাদের পরিধি রেখে আমার শূন্য হাতে পাঠিয়ে দেওয়া হয় এবং পুরো একটা জাতিকে 17 বছর এক যুগের বেশি সময় বাকরুদ্ধ করে এই পিলখানা হত্যাকাণ্ড থেকে আমাদের 24-এর যে গণহত্যা, ক্রমান্বয়ে অর্থনীতি লুটপাট, গুম এবং বিরোধী দলকে একদম শূন্য করে দেওয়ার তাদের যে প্রয়াস, অনন্তকাল বা যুগের পর যুগ তারা ক্ষমতায় থাকার যে বাকশাল কায়েমের তাদের যে প্রচেষ্টায় পুরো একটা জাতিকে কষ্টে মেরে রাখা হয়েছিল, পুরো একটা জাতিকে ক্লান্ত শ্লান্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতায় থেকে এই যে স্বৈরাচার শেখ হাসিনা তার যে পরিণতি হয়েছে, পরবর্তী প্রজন্মের যুগের পর যুগ, শতাব্দী থেকে শতাব্দী এই শেখ হাসিনাকে ঘৃণা ভরে স্মরণ রাখিবে এবং তার যে কীর্তিকলাপ, তার যে পরিণতি, এই বিষয়ে বিস্তার একটা সাহিত্য লিখেছি। এটা হচ্ছে আমাদের তিক্ত অভিজ্ঞতা স্বরূপে আবার লিখা এবং এটা আমি পুরো জাতির সামনে প্রকাশ করতে চাই এবং এটা আমি জাতিকে উপহার দিতে চাই। আমাকে যখন এই যে আমি বললাম আমাদের সাথে যখন ব্লেমিং গেম করা হয় যে আমরা কোটা ইস্যুতে মানে মিছিলের নেতৃত্ব দানকারী, এই বিষয়টা আমি কিভাবে ইস্যুর হচ্ছি, আমাকে যখন ওইখানে আমাকে 23 তারিখে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। 23 তারিখে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পারপাসে আমাকে যখন 24 তারিখ সকালে ব্রেকফাস্টের মেবি 40 মিনিটস পর আমাকে যখন চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়, ওটা রিমান্ড সেল ছিল, কয়েকটা স্টেপ পরে ওইখানে নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়, বাঙালি তোর নাম কি, এইভাবে জিজ্ঞাসা করার পরে আমি আমার নাম বলি, নাম বলার পর আমি যখন নাম বলি মোহাম্মদ রাফসানজানি, আমাকে বলে তুই সিয়া। আমি বলি না, আমি সিয়া না, আমি সুন্নি সম্প্রদায়। তারপরে বলে তুই দুবাইতে এই যে মিছিল করতেছে এদের নেতৃত্ব দিতেছিস। আমি কই না, আমি কোনো নেতৃত্ব দিইনি। বলে তুই নেতৃত্ব দিতেছিস। বলে আমি কোনো নেতৃত্ব দিই, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ রয়েছে? তখন আমাকে তাদের মোবাইল থেকে, আমার মোবাইল তো নিয়ে নেওয়া হয় রাতে অ্যারেস্টের সময়, আমাকে দেখানো হয় এরকম ভাবে যে গোল্ড শোকে 7:30 বাজে আপনারা সকলে উপস্থিত থাকবেন, আমরা পারফিউম মাঠ থেকে আন্দোলন চালাই দিব। এই পোস্টটা আমি দিইনি। তাহলে আমাকে যে চক্রান্তটা করা হইলো, তখন আমি তাদেরকে বললাম যে আমি যদি কোটা ইস্যুতে আন্দোলনের মিছিলের নেতৃত্ব দিয়ে থাকি, যাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, আমার রুমে গিয়ে, আমি তো জানতাম না সিআইডি আমার রুমে আসবে, আমি মোবাইলটা নিয়ে নেওয়া হয় সাথে সাথে। ফার্স্ট আমার মোবাইলে কনভারসেশন থাকবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বুথিম, আপনারা চেক দেন, ওইখানে কোনো রকম কোনো মেসেজ নাই। প্লাস আমি যদি কোনো পোস্ট দিয়ে এরকম ডিলিটও করে থাকি, অ্যাক্টিভিটিস ব্লগে যান, আবার মুভিং ট্রাস্টিংয়ে যান, ওইখানে কোনো স্টোরি আপনারা পাবেন না। ফার্স্ট অফ অল তাদেরকে এটাও আমি ডকুমেন্ট দিই যে আপনাদের দুবাই সিকিউরিটি অনেক স্ট্রং ফোর্স, আপনারা যদি ফেসবুক অথরিটিকে জিজ্ঞাসা করেন তবে কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন যেটা আমার পোস্ট নাকি ফেক আইডি থেকে এই পোস্ট দেওয়া, আমার ছবি এবং আমার নামকে কপি করে। তখন কিন্তু তারা দেখে, তারা তদন্ত করে, আমার সাথে এই আন্দোলনের মিছিলের কোনো ইনভলভমেন্ট নাই, সিসি ক্যামেরা ফুটেজ আমি নিই। আমাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় 14ই আগস্ট, বাট আমাকে তো ডিপোর্ট করে দেওয়া হয়, আমাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠানো হয়। আমি তাদের এখানে উদ্যোক্তা হয়ে গিয়েছিলাম। আজকে আমি দেশের স্বার্থে ওই সময়কার যে পরিস্থিতি ছিল, তখন আমি নিজের চরকায় তেল দিতে পারি নাই, আমার পরিবার এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি নাই স্বার্থপরের মতো। ওই সবাই প্রশ্নবিদ্ধ ছিল বিষয়টা, এই স্বৈরাচার থেকে দেশ আদৌ মুক্ত হবে কি হবে না, ওই কথা আমরা কোনো একটা প্রবাসী চিন্তা করি না। যারা আন্দোলনরত ছিলাম, যারা গণতান্ত্রিক দেশের সম্মেলন বা যারা আন্দোলন করেছে, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা রাষ্ট্রনৈতিক দেশে যারা আজকে চক্রান্ত শিকার হয়ে চলে আসছি, আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু দেশকে ভালোবাসার স্বার্থে নিরপেক্ষ সত্য যেটা আমাদের অবস্থা জাহির করেছি, আমরা আমাদের ভূমিকায় ছিলাম দেশকে ভালোবাসার কারণে। যেহেতু ওই সময়কার আমাদের ভূমিকা ছিল নিরপেক্ষ, দেশকে ভালোবাসার স্বার্থে দেশের প্রতিনিধিত্ব আমরা করেছি। দেশ যখন ব্ল্যাকআউটে, সেহেতু ওই তৎকালীন সময় সেই সরকারের যারা ছিল আমাদের সাথে চক্রান্ত এবং আমাদেরকে যারা সাপোর্ট দেয়নি কূটনৈতিকভাবে, ওই অ্যাম্বাসিডর যারা রয়েছিল, তারা যখন আমাদেরকে অবমূল্যায়ন করে, উল্টো আমাদেরকে মানে শাস্তির আওতায় আমাদেরকে যেন ওইখানেই রেখে দেওয়া হয়, এই ব্যাপারে তাদের যে ভূমিকা ছিল এটা যেন মূল্যায়ন করা হয় এবং আমরা যারা ফেরত আসছি তাদের ব্যাপার জন্য পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। কেননা আমরা মুদ্রার ওই পিঠে ছিলাম, আমাদের চাকরি ছিল, ব্যবসা ছিল, সব কিছুই ছিল। আজকে দেশকে ভালোবাসার স্বার্থে আমরা কিন্তু আমাদের সব কিছু রেখে চলে আসছি। সো আজকে যারা মুদ্রার এই পিঠে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আজকে চাকরি না পাওয়ার স্বার্থে আজকে যারা আপনারা মুদ্রার এই পিঠ থেকে আজকে ক্ষমতা পেয়ে পিঠে গিয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে নিরপেক্ষভাবে ভুল বুঝবেন না, আমাদের সাথে যেন কোনো বৈষম্য না হয়ে যায়। অবশ্যই এই দিকটা আপনারা চিন্তা করবেন, কেননা আপনাদের যে বৈষম্য আন্দোলন সেটা আমরা কিন্তু পুরো একটা জাতি সমর্থন করেছি। আমি তো একজন এমনিতে উদ্যোক্তা, আর আমি যে কথা বলছি উদ্যোক্তা, আবার রেফারেন্স রয়েছে, স্ট্রং রেফারেন্স, আমি উদ্যোক্তা দুবাই। সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ ছিল, আবার একটা বিশাল এক পরিধি ছিল, এটা রেখে আবার চলে আসতে হয়েছে। তাহলে আবার এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করবে? তাহলে আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়টা নিরপেক্ষ ভূমিকায় যার যতটুকু প্রাপ্য সেটা যেন মূল্যায়ন করা হয়। আজকে যাদের লোন নিয়ে যারা বিদেশে গিয়ে আজকে খালি হাতে চলে আসছে, আজকে আমি যখন
যখন আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, মধ্যবিত্ত পরিবারে বিলং করার ব্যাপারে আমি বলি, আমি যে ওইখানে বিনিয়োগ করেছিলাম এই বিনিয়োগগুলো রেখে আমার চলে আসতে হয়েছে না, এটা পুরোটাই ভালো। রেমিটেন্স শাটডাউনের ডাকে আমরা যখন প্রতিনিধিত্ব করি 19 তারিখ আমরা প্রকাশ্যে মানে আসি রেমিটেন্স পাঠানো না ব্যাপারে, এটা লক্ষ লক্ষ মানুষ তার সাক্ষী রয়েছে। এই ক্ষেত্রে আমরা যে ডাক দিয়েছি বিধায় পুরো 1.5 কোটি প্রবাসী একত্রিত হয়েছি তা না, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে আমরা এই রেমিটেন্স শাটডাউনের ভূমিকায় আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজন এবং জাতীয় প্রয়োজনে আমরা ছিলাম। কারণ একটা জাতিকে যখন বাকরুদ্ধ করে যা যা এই সরকার করেছে, এই বিষয়টা তো আর মাইনে নেওয়া না, পুরো একটা জাতি সম্মিলিতভাবে এই অভ্যুত্থানটাকে আমরা সম্পাদন করেছি। এখন আমাদের এখানে রেমিটেন্স শাটডাউনের ব্যাপারে অবশ্যই আমরা ত্যাগ স্বীকার করেছি। আর আমি তো এখনও আবার অবস্থা আপনি শোচনীয়, আমি এখন সব কিছু রেখে আমার চাকরি বাকরি, দুবাইতে কখনোই ফিরতে পারবো না। আমাকে রেড লাইন ব্ল্যাক লাইন দুটাই রাখা হয়েছে। আমি দরখাস্ত যেটা দিয়েছি যে আমাকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, ওইটা যদি সম্ভব না হয় আমাকে আমার যে অবস্থান ছিল সেই বিচার যেন আমাকে মূল্যায়ন করা হয়।